আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে গার্মেন্টস সুপারভাইজারের কাজ কি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অলরেডি লিখে রেখেছি যে গার্মেন্টস সুপারভাইজারের কাজ কি। দ্বিতীয় হচ্ছে যে এই সুপারভাইজার চাকরির জন্য আপনার কি ধরনের যোগ্যতার প্রয়োজন হবে। তৃতীয় হচ্ছে যে আপনার কি ধরনের দক্ষতার প্রয়োজন হবে, আপনার বেতন কত হবে। বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব এবং হাতে কলমে এখানে আমি ছক আঁকিয়ে দেখিয়ে দিয়ে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে একজন সুপারভাইজার ন্যূনতম 25 থেকে 28,000 টাকা বেতনে কিভাবে গার্মেন্টসে কাজ করে এবং তার কাজগুলো কি হয়। তাহলে অবশ্যই আমি যে স্টেপগুলো দেখাবো এই স্টেপগুলো জানলে যদি গার্মেন্টসের মেশিন সম্বন্ধে আপনার আইডিয়া থাকে অবশ্যই আপনি গার্মেন্টসের একজন সুপারভাইজার হিসেবে কর্ম করে পেতে পারবেন বা কাজ পেতে পারেন। দেখেন, গার্মেন্টসে মূলত দুই ধরনের সুপারভাইজার হয়। এক হচ্ছে ইনপুট সুপারভাইজার। একটু ভালো করে লক্ষ্য করবেন, সুপারভাইজার হয় মূলত দুই ধরনের। এক হচ্ছে ইনপুট সুপারভাইজার আর দুই হচ্ছে আউটপুট সুপারভাইজার। দেখেন, একটু লক্ষ্য করবেন, এক হচ্ছে ইনপুট সুপারভাইজার, দুই হচ্ছে আউটপুট সুপারভাইজার। এখন ইনপুট সুপারভাইজারের কাজ কি, আউটপুট সুপারভাইজারের কাজ কি, বা সুপারভাইজার দুইজন কেন। দেখেন, এটা একটা লাইন, এখানে ম্যান পাওয়ার থাকতে পারে আপনার সর্বনিম্ন হতে পারে যে আপনার ধরেন যে ম্যান পাওয়ার একটা লাইনে, যেমন আমি যেখানে কাজ করি কর্মরত আছি এখানে সর্বনিম্ন ম্যান পাওয়ার থাকে হচ্ছে 75%। এখানে ওয়ার্কিং আওয়ার থাকে হচ্ছে 10 ঘন্টা। যদি এটাকে আমি মিনিট আকারে ভাগ করি তাহলে মনে করেন যে 600 মিনিট। এখন আপনার ইফিসিয়েন্সিটা কি, এসএমবিটা কি, এই বিষয়গুলো জানতে হবে। যদি সুপারভাইজারে কাজ করবেন এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। এখানে ইফিসিয়েন্সির একটা লেভেল থাকবে, ইফিসিয়েন্সি থাকবে ধরেন যে 60%। এরপরে একটা যে গার্মেন্টসটা এই লাইনে চলবে সেটা হচ্ছে এসএমভি, যেটা স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। এটা নিয়ে আমার চ্যানেলে পূর্ণাঙ্গ একটা ভিডিও আছে, আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন। এই একটা এসএমভি থাকবেন ধরেন যে 15.29। এখন এইটার উপরে ক্যালকুলেশন করে পার আওয়ার যে টার্গেটটা আসবে এটা নিয়ে একজন ইনপুট সুপারভাইজার এবং আউটপুট সুপারভাইজারকে কাজ করতে হবে। একজন ইনপুট সুপারভাইজার এবং আউটপুট সুপারভাইজারের কাজটা কি, মূলত কাজ কি। দেখেন, একটা ফ্যাক্টরিতে যখন সে ওয়ার্কিং আওয়ার শুরু করবে, ধরেন যে যদি ফ্যাক্টরিতে ওয়ার্কিং আওয়ার সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত হয় বা 10 ঘন্টা ডিউটি হয়, সেক্ষেত্রে 8টা থেকে 7টা পর্যন্ত পড়বে, মাঝখানে 1 ঘন্টা থাকবে লাঞ্চ আওয়ার। যেহেতু সে ফার্স্ট আওয়ার থেকে, যদি ফার্স্ট আওয়ার ওয়ার্কিং আওয়ার হয় আপনার হচ্ছে 8টা থেকে, তাহলে কি প্রথমে তাকে ফ্যাক্টরিতে অবশ্যই 30 মিনিট আগে অথবা 20 মিনিট আগে ফ্যাক্টরিতে প্রবেশ করতে হবে। কারণ সুপারভাইজার যখন 20 মিনিট বা 30 মিনিট আগে প্রবেশ করবে, তার ওয়ার্কিং ফাইল, আওয়ারলি ফাইল লিখতে হবে, লাইন দেখতে হবে, লাইন গোছানো আছে কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ফার্স্ট যে কাজটা থাকবে তার হচ্ছে, প্রথম যে কাজ একজন সুপারভাইজার, সেটা ইনপুট আউটপুট উভয়ের ক্ষেত্রেই, দুইটা সুপারভাইজার উভয়ের ক্ষেত্রে। দেখেন, প্রথম যে কাজ থাকবে সেটা হচ্ছে অ্যাবসেন্ট রেজাল্ট। অ্যাবসেন্ট একটা লাইনে, ফর এক্সাম্পল আমি আপনাকে কি বললাম, এখানে 75 জন ম্যান কাজ করে। এক্ষেত্রে হতে পারে 38% হচ্ছে আউটপুটের এরিয়াতে, অথবা 38% হতে পারে আপনার হচ্ছে ইনপুট এরিয়াতে। 50-50 ভাগ থাকতে পারে। এখানে এটা একটা লাইন, ভালো করে খেয়াল করবেন, এটা কিন্তু একটা লাইন। এই লাইনে একের পর কাজ হচ্ছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এই একইভাবে। এটা ধরেন ইনপুট এরিয়া, এটা হচ্ছে আউটপুট এরিয়া। এখান থেকে কাজ এখানে আসবে, এখান থেকে কাজ এখানে আসার ক্ষেত্রে সুপারভাইজারের যে ভূমিকাটা থাকবে মূলত এটা নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করে দেখাচ্ছি। প্রথমে কি থাকতে হবে, অ্যাবসেন্ট। সকালে গিয়েই দেখতে হবে যে কোনো অপারেটর অ্যাবসেন্ট আছে কিনা। সে হাউ এক্সাম্পল যদি আমি বলি, ধরেন যে এই অপারেটরটা এটা কাজ করে, সেই অপারেটর অ্যাবসেন্ট, অথবা এই অপারেটরটা অ্যাবসেন্ট। অপারেটর অ্যাবসেন্ট থাকলে আপনি তো টার্গেট দিতে পারবেন। কোম্পানির যে কাজ সেটা হচ্ছে যে পার ঘন্টায় আপনার, যদি আমি 60% হিসেব করি 75% ম্যান পাওয়ার দিয়ে, তাহলে আপনার পার আওয়ার আপনার প্রোডাকশন আসবে সর্বনিম্ন 175 পিস পার আওয়ার। এখন যদি এখানে একটা ম্যান নাই, এখানে একটা ম্যান নাই, ইনপুট এরিয়ায় ধরেন বা আউটপুট এরিয়ায় ধরেন, যদি ম্যান না থাকে বা অপারেটর না থাকে, তাহলে আপনি কাজ করবেন কিভাবে। এইটাই হচ্ছে আপনার প্রথম কাজ। এই অপারেটর নাই যেহেতু, এটা আপনার ঊর্ধ্বতন, আপনার সিনিয়র যে আছে, অবশ্যই আপনার সিনিয়র একজন লাইন চিফ, আপনার লাইন চিফকে সাথে
লাইনচিপকে সাথে সাথে ইনফর্ম করতে হবে যে বস আমার সেকশনে বা স্যার আমার সেকশনে একটা প্রসেসর অপারেটর নাই। তখন কি করবে লাইনচিপ তার পিএম এর মাধ্যম দিয়ে বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের মাধ্যম দিয়ে যে কোনো জায়গা থেকে একটা অপারেটর সংগ্রহ করে দিবে, যাতে করে আপনার এই লাইনের টার্গেট স্মুথলি পার হয়ে যায়। এরপরে আসেন ২ নাম্বার, এই যে একটা অপারেটর অ্যাবসেন্ট করলো, এই যে অপারেটরটা অ্যাবসেন্ট করলো, এই অপারেটর অ্যাবসেন্ট করলো একটা অপারেটর নিয়ে এসে এই জায়গায় বসায় দিলি তো আর এই যে টার্গেট 175 পিস পার আওয়ার, এই টার্গেটটা তো আর অ্যাচিভ হবে না। এই টার্গেট অ্যাচিভ হওয়ার জন্য কি করতে হবে? তাকে ফলো আপে রাখতে হবে। এই অপারেটরটাকে আপনাকে ফলো আপে রাখতে হবে। কিরকম ফলো আপ? এই অপারেটরের জন্য আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তার ওই জায়গায় 15 মিনিটে একটা শিট লাগাতে হবে, বা 15 মিনিট 15 ঘন্টা পর 15 মিনিট পর পর আপনাকে ফলো আপ করতে হবে যে প্রথম 15 মিনিটে কয় পিস করলো, দ্বিতীয় 15 মিনিটে কয় পিস করলো, তৃতীয় 15 মিনিটে কয় পিস করলো, এবং ঘন্টার শেষে 60 মিনিটে সে কত পিস কাজ করলো। এখন 60 মিনিটে সে যদি ধরেন যে 175 পিস কাজ করলো, ওকে, আপনার লাইন ডান, লাইন ওকে। যেহেতু 75 পিস টার্গেট সব অপারেটরই করতেছে, এই অপারেটরটাও করতেছে 75 পিস, আপনার লাইনের টার্গেট কি হচ্ছে? ইজিলি চলে আসতেছে। এখন যদি এই 75 পিস কাজ না করে, এখন যদি কাজ করে ধরেন যে প্রথম আওয়ারে কাজ করে 100 পিস, সাথে সাথে আপনার সিনিয়রকে জানাতে হবে যে বস আমার এই বা স্যার আমার এই প্রসেসে এই অপারেটরটা ফার্স্ট আওয়ারে কাজ করেছে মাত্র 100 পিস, আমার এখানে 75 পিস ড্রপ বা 75 পিস মাইনাস। এই যে 75 পিস মাইনাস, এইটার হচ্ছে হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সাইট। এই 75 পিস মাইনাস আপনি তো আর লাইন মাইনাস করতে পারবেন না। এই জন্য আপনাকে কি করতে হবে? এই আপনার এরিয়াতে কর্মরত একটা জায়গা বা ২টা জায়গা থেকে যেখানে ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা কাজ বন্ধ রাখলেও কোনো সমস্যা হবে না, ঠিক ওখান থেকে এই ৭৫ পিস কাজ করায় নিতে হবে এবং সিনিয়রকে ইনফর্ম করতে হবে যে বস আমার এখানে ৭৫ পিস কাজ মাইনাস হচ্ছে, বা এই অপারেটরটার লাইনের যে টার্গেট অনুযায়ী কাজ করতে পারতেছে না। সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনি আপনার সিনিয়রকে জানাবেন, প্রথম হচ্ছে যে লাইনচিপকে জানাবেন, এবং লাইনচিপ কী করবে সাথে সাথে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার যে আছে, যাকে আমরা বলি, এই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের মাধ্যমে এই জায়গাটা ফলো আপ করে দিবে। যখন ফলো আপ করে তার ক্যাপাসিটি প্রুভ করে দিবে, বা তার ক্যাপাসিটি থাকবে, যদি সেই ক্যাপাসিটি থাকে 150 পিস, বাকি 25 পিস কী করবে? ওই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার যাতে আপনার টার্গেট ড্রপ না যায়, সে 100% অন্য কোথাও থেকে ব্যালেন্স করে দিবে, যাতে আপনার টার্গেটটা স্মুথলি বেড়ে আসে। তাহলে বন্ধুরা, এটা গেল হলো অ্যাবসেন্ট রিজন রিকভার করার জন্য যে প্রথম যে কাজ। দ্বিতীয় যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাকে যখন আপনি ইনপুটে থাকেন আর আউটপুটে থাকেন, অবশ্যই বডি সিরিয়াল অনুযায়ী, যেমন কাটিং নাম্বার, সাইজ, সিরিয়াল কি করতে হবে? সাইজ সিরিয়াল অনুযায়ী বডি লাইনে প্রবেশ করাতে হবে, যাতে আপনার অপারেটর স্মুথলি কাজ করতে পারে। এরপরে এটা হচ্ছে ইনপুটের যে সিস্টেমটা গেল। এরপরে থার্ড হচ্ছে হবে আওয়ারলি আপনাকে প্রোডাকশন লিখতে হবে। মানে প্রতি ঘন্টায় আপনার এরিয়াতে যে কর্মরত ওয়ার্কারগুলো আছে, এদের প্রোডাকশনটা আপনাকে প্রতি ঘন্টায় লিখতে হবে, যাতে করে আপনি আপনার সিনিয়রকে বিষয়টা জানাতে পারেন বা দেখাতে পারেন। এরপরে থার্ড গেলে এরপরে আসে চলে ৪ নাম্বার যে কাজটা। এই যে ৪ নাম্বার কাজ, সেটা হচ্ছে যে কোনো অপারেটর যদি অর্ডার করে, কাজ করলে ভুল ত্রুটি হবেই। কোনো অপারেটর অর্ডার করলে অবশ্যই সেই অর্ডারটা অপারেটরকে বুঝিয়ে দিতে হবে এবং দেখিয়ে দিতে হবে, যাতে করে রিপিট সে অর্ডারটা না করে। একই সিস্টেম ঢুকছে আউটপুট সুপারভাইজারের জন্য। সুপারভাইজারের কাজ মূলত এগুলোই: লাইন ফলো আপ করা, কোন অপারেটর কয় পিস কাজ করতেছে সেই কাজটা লক্ষ্য রাখা, এবং লাইনের টার্গেটটা স্মুথলি হচ্ছে কিনা এই বিষয়ে লক্ষ্য রাখা। বন্ধুরা, এ গেল হলো সুপারভাইজারের কাজ। এখন আমরা জানবো সুপারভাইজারে কী ধরনের দক্ষতা বা যোগ্যতা থাকলে সে সুপারভাইজারে চাকরি নিতে পারবে। বন্ধুরা, এবার আসি হচ্ছে যোগ্যতায়। কী ধরনের যোগ্যতা বা দক্ষতা থাকলে সে একজন গার্মেন্টস সুপারভাইজারে চাকরি নিতে পারবে? দেখেন, ন্যাশনাল আইডি কার্ড বা বাংলাদেশের একজন নাগরিক হতে হবে। এক্ষেত্রে যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলেও চলবে। যদি আপনার জন্ম নিবন্ধন, বার্থ সার্টিফিকেট থাকে তাহলে হবে। এবং দ্বিতীয়তে যে যোগ্যতার প্রয়োজন হবে সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে কাজ জানার এবং বুঝার দক্ষতা থাকতে হবে। সেটা কেমন? আপনাকে প্রথম জ্ঞান থাকতে হবে মেশিন সম্বন্ধে, এরপরে থ্রেড সম্বন্ধে, সুতা সম্বন্ধে, এরপরে থাকতে হবে হচ্ছে আপনার নিডেল সম্বন্ধে। দেন এই গার্মেন্টসে কিন্তু এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। যে বিষয়গুলোর উপর আপনার যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে কি, প্রথমে মেশিন, মানে আপনার সেকশনে কি ধরনের মেশিন আছে। এখানে হতে পারে চলে প্লেন মেশিন, যেটাকে বলা হয় সিঙ্গেল নিডেল, লক স্টিচ, হতে পারে ওভারলক,
ওভারলক মেশিন, হতে পারে আপনার ফ্যাট লক মেশিন, হতে পারে কানসাই, হতে পারে ফিট অফ দা এই যে সিঙ্গেল নিডেল, ওভারলক, ফ্যাট লক, কানসাই, ফিট অফ দা এই ধরনের যে প্রকারভেদ ক্যাটাগরি আরও অনেক মেশিন আছে, যেমন আপনার আইলেট, হোল বার টেক, বাটন, এরপরে হচ্ছে বার টেক, স্ন্যাপ বাটন, এরপরে স্কাটার, চেইন স্টিচ, বিভিন্ন ধরনের মেশিন থাকতে পারে। এই মেশিন সম্বন্ধে আপনার জ্ঞান থাকতে হবে, কীরকম একটা মেশিনের সুতা গাঁথার জ্ঞান থাকতে হবে। এখন ধরেন যে ওভারলক মেশিনের একটা সুতা চলে গেল বা একটা নতুন অপারেটর এখানে বসাইছেন, সেই সুতা কাটতে জানে না, এটা আপনাকে দেখাই দিতে হবে। যেহেতু আপনি একজন সুপারভাইজার, তার মানে কি মেশিন সম্বন্ধে আপনাকে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। এরপরে আসা হচ্ছে থ্রেডস, সুতা সম্বন্ধে আপনার কী জ্ঞানের প্রয়োজন আছে, যে যেই স্টাইলে আপনার লাইনে চলুক না কেন, এই স্টাইলে কি ধরনের সুতা, ববিনে কোন সুতা, নিডেলে কোন সুতা ব্যবহার করা হবে, এইটা সম্বন্ধে আপনার জ্ঞান থাকতে হবে। এখানে সুতার প্রকারভেদ আছে, যেমন ধরেন যে 60/2, 60/3, এরপরে 80/2, 80/3। এখানে সুতার প্রকারভেদ কিরকম, 60/2 এটা চিকন সুতা, 60/3 এটা তার চেয়ে একটু মোটা সুতা, এটা আবার 80/2 এটা তার থেকে একটু মোটা সুতা, আবার 80/3 এটাও আবার তার থেকে মোটা সুতা। এখানে 80/3 হতে পারে হোলের সুতা, আইলেট হোল যেটাকে বলা হয়, এটাও আইলেট হোল, এটা ওভারলক, এটা হচ্ছে সিঙ্গেল নিডেল বা প্লেন মেশিনের ক্ষেত্রে। এই যে সুতা সম্বন্ধে আপনার জ্ঞান থাকতে হবে। এরপরে আসেন হচ্ছে নিডেল, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে আমরাও হিমশিম খেয়ে যাই। এখানে দেখেন নিডেল তো এমন কি যে আপনি তো এই প্লেন মেশিনের নিডেল ওভারলকে লাগালে হবে না, কোনো দিনও হবে না, কারণ প্লেন মেশিনের নিডেল এবং ওভারলকের নিডেলে আপ ডাউন আছে, মেজারমেন্ট ডিফারেন্ট আছে। এরপরে ফিট অফ দ্য নিডেলের ডিফারেন্স আছে, চেইন স্টিচের নিডেল ডিফারেন্ট, এরপরে কানসাই নিডেল ডিফারেন্ট, প্রত্যেকটা মেশিনের আলাদা আলাদা নিডেল আছে। এখন আপনি যদি একটা নিডেল হট করে খুলে গেল বা খুলে নিয়ে চেঞ্জ করতে গেলে নিডেল রুম থেকে আপনাকে ভুল নিডেল দিয়ে দিল, এটা আপনি ধরতে হবে এবং জানতে হবে, বিষয়টা বুঝতে হবে। এরপরে আসি হচ্ছে আপনার বন্ধুরা, এখানে গেল হচ্ছে কি আপনার এনআইডি এবং মেশিন। এরপরে হচ্ছে 3 নম্বরে যে বিষয়টা, সেটা হচ্ছে যে সকল ধরনের মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে, মানে সকল ধরনের মেশিন। এই যে এখানে যতগুলো মেশিন আমি আপনাকে নাম বললাম, প্রত্যেকটা মেশিন আপনার কি করার, সুইং করার বা সেলাই করার দক্ষতা থাকতে হবে, যাতে প্রতিটা মেশিন আপনি কাজ করতে পারেন, যেটা জানতে হবে এবং প্রতিটা প্রসেস সম্বন্ধে আপনাকে জানতে এবং বুঝতে হবে। তাহলে আপনি অবশ্যই কি করতে পারবেন, একজন সুপারভাইজারের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হবেন এবং সুপারভাইজারে কাজ করতে পারবেন। আপনি যখন এই ধরনের সব ধরনের যোগ্যতা আপনার থাকবে, বিশেষ করে 2 নম্বর যেটা আমি দেখাইলাম, এই যোগ্যতা যখন আপনার থাকবে, তখন কি জানেন, আপনি একজন স্যাম্পলম্যান, একজন দেখা যাচ্ছে টেকনিশিয়ান, একজন সিনিয়র লাইন চিফ বা পিএম হওয়ার যোগ্যতা থাকবে। এখানে আসি হচ্ছে আপনার বেতন সম্বন্ধে। বন্ধুরা, এবার আসি হচ্ছে আপনার বেতন সম্বন্ধে। দেখেন, লক্ষ্য করেন, একজন সুপারভাইজারের বেতন কত হতে পারে। দেখেন, একজন সুপারভাইজারের বেতন মূলত 22,000 টাকা থেকে শুরু করে 28,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। এটা যোগ্যতা এবং দক্ষতার উপরে। এরপরে একজন লাইন চিফের স্যালারি হতে পারে 35,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত। লাইন চিফের স্যালারি। এরপরে আসলে হচ্ছে একজন পিএম এর স্যালারি হতে পারে 65K থেকে 85K পর্যন্ত। এটা যোগ্যতা এবং দক্ষতার উপরে। বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং তথ্যবহুল, আশা করি আপনাদের উপকারে আসবে। আপনারা যারা গার্মেন্টস সুপারভাইজারে কাজ করতে যাচ্ছেন, আমার এই ভিডিও থেকে যদি আপনাদের কিছুটা পরিমাণ শিক্ষা নিয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আর যদি আপনাদের কোথাও চাকরির প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আমার জানা মতে আশেপাশে যেখানে নিয়োগ থাকে সেই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে আপনাদের চাকরি হয় এবং আপনারা উপকৃত হন। আসসালামু আলাইকুম।